নমস্কার। প্ল্যানচেট স্টোরিজের তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্ল্যানচেট স্টোরিজ, যেখানে আমরা এমন কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি যেই ঘটনাগুলির সাধারণত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, কিন্তু ব্যাখ্যা না থাকলেও সেই সব ঘটনার সাক্ষী থাকতে হয় আমাদের সারা জীবন। আগের পর্বে শান্তিনিকেতনের হোটেলে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। সেই ঘটনার রেশ ধরে আজকে আপনাদের শোনাবো একটি ভয়ঙ্কর প্রেত চালনার ঘটনা, যেই ঘটনাটি আপনারা শুনলে এক মুহূর্তের জন্য আপনাদেরও মনে হবে বিজ্ঞানের যুগে আজও এসব সম্ভব কিনা। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌভিক, সাউন্ডে রয়েছে সুবর্ণ এবং মৃণাল, গ্রাফিক্সে সায়ন। এবার থেকে শুধুমাত্র প্রতি শনিবার সন্ধ্যে 7টায় শুনতে পাবেন প্ল্যানচেট স্টোরিজের নতুন এপিসোড। আপনাদের জীবনেও যদি এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে যা আপনারা সবার মাঝে তুলে ধরতে চান, তাহলে আপনার ঘটনাটি লিখে পাঠান 8100405423 এই নাম্বারে। আজকের এই হাড় হিম করা ঘটনাটি পাঠিয়েছেন রেয়ান বিশ্বাস। ঘটনাটি আমাদের অত্যন্ত ভালো লেগেছিল, তাই আপনাদের সামনে সেই অভিজ্ঞতাটি তুলে ধরার জন্য আমরা রেয়ানকে অনুরোধ করি। আমাদের অনুরোধে সাড়া দিয়ে তিনি ঘটনাটি বিস্তারিতভাবে আমাদের পাঠিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে ঘটনাটির সঙ্গে জড়িত সকল চরিত্রের নামও তিনি পরিবর্তন করে দিয়েছেন। আজ যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি আমার খুব কাছের এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। শুধু গল্প শুনে নয়, এই ঘটনার অনেক অংশের সাক্ষী ছিলাম আমি নিজেও। আমার বান্ধবী রিয়া কলেজে পড়াকালীন রাহুলের প্রেমে পড়ে সে। রাহুলও আমাদের সঙ্গেই একই ব্যাচে পড়ত, যদিও তার বাড়ি ছিল মেদিনীপুরে। রাহুলের বাবা একটি পোলট্রি ফার্ম চালাতেন এবং সেই ব্যবসায় ছিল তাদের আয়ের মূল উৎস। কলেজ জীবনের প্রথম 2 বছর রিয়া ও রাহুলের সম্পর্কের কথা কেউ আমরা জানতে পারি, কিন্তু ধীরে ধীরে বিষয়টি প্রকাশ্যে আসে এবং কলেজ শেষ হওয়ার পর রিয়ার পরিবার যখন জানতে পারে যে রিয়া রাহুলকে বিয়ে করতে চায়, তখন থেকেই শুরু হয় বিরোধ। রিয়ার বাবা মায়ের একটাই শর্ত ছিল, রাহুলকে সরকারি চাকরি পেতেই হবে। অন্যদিকে রাহুল চাকরির পেছনে না ছুটে বাবার ব্যবসাকে আরো বড় করার কাজে মন দেয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের পোলট্রি ব্যবসা এতটাই উন্নতি করে যে এলাকায় তাদের ফার্মের মুরগির চাহিদা সবচেয়ে বেশি হয়ে ওঠে। নতুন পাকা দোতলা বাড়িও তৈরি হয়। অর্থের কোনো অভাবই ছিল না, কিন্তু তবুও রিয়ার মা বাবা সেই সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না। 4 বছর কেটে যায়, ঝগড়া বিবাদ চলতেই থাকে। একবার রিয়া বাড়ি থেকে না বলে সরাসরি মেদিনীপুরে রাহুলের বাড়িতে চলে যায়। তখন রিয়ার বাবা পুলিশ পর্যন্ত অভিযোগ করেছিলেন। পরে রিয়াই পরিস্থিতি সামাল দেয়, কিন্তু তাদের ভালোবাসা তখনও অটুট ছিল। একদিন রিয়া বাড়িতে ভয়ঙ্কর ঝগড়া করে রাহুলের কাছে চলে আসে। পরে রাহুল নিজেই রিয়ার বাবা মার সঙ্গে যোগাযোগ করে এবং তারা এসে রিয়াকে ফিরিয়ে নিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, এরপরই হঠাৎ যেন সবকিছু বদলে যায়। রিয়ার মা বাবা রাহুলকে ঘন ঘন বাড়িতে ডাকতে শুরু করেন, একসঙ্গে ঘুরতে যান, খাওয়া দাওয়াও করেন। আমরা সবাই ভেবেছিলাম এতদিন পর হয়তো তারা সত্যিই এই সম্পর্ক মেনে নিয়েছেন, কিন্তু তখনও কেউই জানতাম না যে এই গ্রহণযোগ্যতার আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর পরিকল্পনা।
একদিন রিয়ার মা বিশেষভাবে রাহুলকে বাড়িতে খেতে ডাকলেন। তিনি রিয়ার কাছ থেকে জেনে নিয়েছিলেন রাহুল কি কি খেতে পছন্দ করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার। পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও রাহুল মাংস খেতে খুব একটা পছন্দ করত না। তাই সেদিন রিয়ার বাড়িতে মাছের নানা পদই বেশি ছিল। রাহুল খুব আনন্দ করে খাওয়া দাওয়াও করে, আর সেই দিনই মেদিনীপুর ফিরে যায়। কিন্তু সেই দিনের পর থেকেই শুরু হয় এক অস্বাভাবিক ঘটনা। যে দুজন মানুষকে আমরা 3 বছরের কলেজ জীবনে কখনো ঝগড়া করতে দেখিনি, তারা হঠাৎ সামান্য বিষয় নিয়ে অশান্তি শুরু করে। কেন মেসেজ করনি, কেন বাড়ি পৌঁছানোর পর খবর দিলে না, এমন তুচ্ছ বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া হতে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপ হয়। রাহুল রিয়ার ফোন ধরতো না, দেখা করতে চাইতো না। রিয়া জানতে পারত যে রাহুল কলকাতায় এসেছে, বন্ধুদের সঙ্গে দেখা করেছে, কিন্তু তার সঙ্গে দেখা করেনি। রিয়া মেদিনীপুরে যেতে চাইলে রাহুল রীতিমতো রেগে যেত, এমনকি সরাসরি বলে দিত জোর করলে সে বিয়ে অবধি ভেঙে দেবে। রিয়া সম্পূর্ণ ভেঙে পড়ে। অন্যদিকে রিয়ার বাবা মা এই সুযোগে তাকে অন্যত্র বিয়ে করার জন্য চাপ দিতে থাকে, কিন্তু রিয়া কোনোভাবেই তাতে রাজি ছিল না। সে বুঝতেই পারছিল না কিভাবে কয়েক বছরের ভালোবাসা এত দ্রুত বদলে যেতে পারে। এদিকে রাহুলের বাড়িতেও অদ্ভুত সব পরিবর্তন দেখা দিতে শুরু করে। সে প্রায়ই খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সারাদিন ঘরের কোণে বসে থাকে, কারোর কোনো কথা শুনতে চায় না। কেউ কিছু বললে তাকে মারতে তেড়ে আসে। তার আচরণ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে একসময় পরিবার তাকে ঘরে তালাবন্দি করে রাখতে বাধ্য হয়। দিন যত এগোতে থাকে পরিস্থিতি ততই ভয়ঙ্কর হতে থাকে। রাত্রিবেলা রাহুল ঘরের ভেতর থেকে অশ্রাব্য ভাষায় চিৎকার করত, দরজা খুলে দিতে বলতো। একদিন সুযোগ পেয়ে ঘর থেকে বেরিয়ে সরাসরি পোলট্রি ফার্মে ঢুকে একটি জীবন্ত মুরগির গলায় দাঁত বসিয়ে দেয় সে। এই দৃশ্য দেখে তার মা বাবা আতঙ্কে জমে গিয়েছিলেন। পাড়ার লোকজন এসে কোনোভাবে তাকে আটকায়। এরপর আবার তাকে ঘরে বন্দি করে রাখা হয়। রিয়ার সঙ্গে তখন প্রায় সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু রাহুলের মা একদিন ফোন করে সব ঘটনা রিয়াকে জানান। রিয়া দেখা করতে চাইলেও তাকে আর দেখা করতে দেওয়া হয়নি। এদিকে ঘরের ভেতর থেকে শুধু রাহুলের গলাই নয়, আরো অচেনা গলার আওয়াজ শোনা যেত। প্রত্যেকেই একই কথা বলতো, দরজা খুলে দাও, আমার খিদে পেয়েছে। দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমার খিদে পেয়েছে, দরজা খুলে দাও। অথচ খাবার দিলে রাহুল কিছুই খেত না। তার চোখ, মুখ, আচরণ, কথাবার্তা সব কিছুই যেন অন্য কারোর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এই অবস্থায় 2 দিন কাটার পর রাহুলের পরিবার সিদ্ধান্ত নেয় কোনো তান্ত্রিক বা ওঝার সাহায্য নেওয়া হবে। কিন্তু ভাগ্য তাদের সেই সুযোগও দেয়নি। কারণ যেভাবে হঠাৎ এই অস্বাভাবিকতা শুরু হয়েছিল, ঠিক সেইভাবেই একদিন সকালে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। বহুদিন পর নিজের স্বাভাবিক কণ্ঠে রাহুল দরজা খুলতে বলে। মা দরজা খুলে দেখেন ছেলে যেন আগের মতোই হয়ে গিয়েছে। সে স্বাভাবিকভাবে স্নান করছে, খাওয়ার জন্য ডাকছে, মায়ের সঙ্গে গল্প করছে। পরিবারের সবাই মনে করেছিল দুঃস্বপ্ন শেষ হয়ে গিয়েছে। সেদিন দুপুরে হঠাৎ রাহুল তার মাকে বলল, মা,
আজ একটা মুরগি কেটে বেশ কষিয়ে রান্না করো তো, অনেক দিন মাংস খাওয়া হয়নি। কথাটা শুনে তার মা একটু অবাকই হয়েছিলেন, কারণ ছোটবেলা থেকে রাহুল মাংস খেতে বিশেষ পছন্দ করত না। তবুও ভেবেছিলেন এতদিন অসুস্থ থাকার পর হয়তো খেতে ইচ্ছে করেছে। বিকেলে রাহুল নিজেই পোল্ট্রি ফার্মে গিয়ে একটি মুরগি ধরে আনে। সেটি কেটে পরিষ্কার করে রান্নার জন্য মায়ের হাতে দেয়। রাতে রান্না হলে সে একাই প্রায় পুরো তরকারিটি খেয়ে ফেলে। তারপর সবাই ঘুমিয়েও পড়ে। কিন্তু গভীর রাতে হঠাৎ শুরু হয় প্রবল দরজা ধাক্কার শব্দ। সবাই ছুটে এসে দেখে রাহুলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতর থেকে রাহুল চিৎকার করে বলছে, মা, বাবা, বাঁচাও আমাকে, মা, ওরা মেরে ফেলবে আমাকে, মা, বাবা, বাঁচাও। দরজা ভাঙার চেষ্টা করেও কেউ খুলতে পারছিল না। আতঙ্কিত হয়ে পরিবারের লোকজন পাড়ার মানুষদের ডাকতে যায়। সবাই মিলে দরজা ভেঙে যখন ঘরের ভেতরে ঢোকে, তখন যে দৃশ্য তারা দেখে তা আজও ভুলতে পারেনি কেউ। সিলিং ফ্যান থেকে ঝুলছে রাহুলের নিথর দেহ। মুহূর্তের মধ্যে কান্নায় ভেঙে পড়ে রাহুলের বাবা মা। পরের দিন খবর পেয়ে রিয়াও ছুটে আসে। রাহুলের মৃতদেহ দেখে সে সম্পূর্ণ ভেঙে পড়ে, কিন্তু সেই শোকের মধ্যেও তার চোখে পড়ে এক অদ্ভুত বিষয়। তার বাবা মায়ের মুখেও ছিল এক ধরনের ভয়, এমন ভয় যেন তারা আগে থেকেই জানতো এই মৃত্যুর পেছনের প্রকৃত কারণ। রাহুলের মৃত্যুর প্রায় 2 মাস পরে একদিন রিয়া তার মা বাবাকে চেপে ধরে সত্যিটা জানতে। অনেক চাপের পর রিয়ার মা কান্নায় ভেঙে পড়ে এবং এমন একটি কথা স্বীকার করেন যা শুনে রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তিনি জানান রাহুলের সঙ্গে রিয়ার সম্পর্ক ভাঙার জন্য তিনি এবং রিয়ার মাসি মিলে একজন তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। সেই তান্ত্রিক নাকি একটি বিশেষ প্রক্রিয়ার কথা বলে। তার নির্দেশ অনুযায়ী যেদিন রাহুলকে খেতে রাখা হয়েছিল, সেদিন তার খাবারের মধ্যেই প্রেত চালনা করা হয়। উদ্দেশ্য ছিল শুধু রাহুল ও রিয়ার মধ্যে বিচ্ছেদ ঘটানো। কিন্তু সেই কাজ যে এত ভয়াবহ পরিণতি ডেকে আনবে তা নাকি রিয়ার মাও নিজে ভাবতে পারেনি। এই স্বীকারোক্তি শুনে রিয়া নিজের পরিবারকে আর কখনো ক্ষমা করতে পারেনি। সে কলকাতা ছেড়ে চিরতরে সম্পর্ক ছিন্ন করে রাহুলের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। পরবর্তীতে সে এই সমস্ত কথাই রাহুলের মা বাবাকে জানায়, কিন্তু কোনো প্রমাণ না থাকায় আইনিভাবে কিছুই করা সম্ভব হয়নি। এই ঘটনাগুলো আমরা জানতে পারি রিয়ার কাছ থেকে। বেশিরভাগ ঘটনাই আমাদের নিজেদের চোখে দেখা, আর ভেতরের এই গোপন কথাগুলো রিয়া নিজেই আমাদের বলেছিল। তার অনুমতি নিয়েই আজ আমি এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকের কাছে ঘটনাটি অবিশ্বাস্য বা অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যখন কোনো ঘটনার কিছু অংশ নিজের চোখে দেখা হয়, তখন সেটিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়াও কঠিন হয়ে যায়। এই ঘটনার সত্যতা বিচার করা দায় আপনাদের। আমি শুধু যা শুনেছি এবং দেখেছি তাই তুলে ধরলাম আপনাদের কাছে। সত্যি সত্যি এক ভয়ঙ্কর ঘটনা শুনলাম আজকে আমরা। এই ঘটনা শুনে মনে একটাই প্রশ্ন জাগে, বাড়ির অমতে কাউকে ভালোবাসা কি অন্যায়, নাকি সরকারি চাকরিটাই জীবনের সব? এই ঘটনার সত্যিই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কারোর কাছেই নেই।
অসংখ্য ধন্যবাদ রিয়ানকে আমাদের সঙ্গে তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য। তো এই ছিল আজকের ঘটনা। আপনারা কি মনে করেন, সত্যিই কি সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব, নাকি কিছু রহস্য আজও রয়ে গেছে আমাদের বোধের বাইরে? যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের এই পর্ব, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্ল্যানচেট স্টোরিজের আগামী ভৌতিক ঘটনাগুলি সবার আগে আপনারাই শুনতে পারেন। আর আপনাদের জীবনেও যদি ঘটে থাকে কোনো অদ্ভুত, অলৌকিক বা ভয়ঙ্কর অভিজ্ঞতা, তাহলে সেটি লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8100405423 এই নাম্বারে। হয়তো আপনার পাঠানো ঘটনাটি হবে আমাদের আগামী এপিসোডের রহস্য। আমি সৌভিক, সঙ্গে ছিল সুবর্ণ, মৃণাল এবং সায়ন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী শনিবার সন্ধ্যে 7টায় নতুন কোনো রহস্যময় ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, কারণ সব সময় সব জায়গায় আপনি একা নাও থাকতে পারেন। শুভরাত্রি।